ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আমি অর্পণ আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ঘোষলি কল রেকর্ডিংয়ের এপিসোডে। ঘোষলি কল রেকর্ডিং তোমরা শুনতে চেয়েছিলে, তো সেই অনুযায়ী তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু কল রেকর্ডিং নিয়ে চলে এসেছি। আজকে খুব একটা বড় ঘটনা নেই, তবে যে ঘটনাটা রয়েছে সেটা কিন্তু খুবই মারাত্মক এবং ভয়ানক ঘটনা। আজকে আমাদের সাথে কলে ছিলেন ফাল্গুনী দেবী। তিনি দুর্গাপুরে আগে থাকতেন, বর্তমানে কলকাতার নিবাসী। তবে দুর্গাপুরে এমন কিছু তাদের সাথে ঘটেছিল যার জন্য কিন্তু তারা বাধ্য হয়ে কলকাতায় চলে আসেন এবং এখানেই তারা বসবাস শুরু করেন। তো কী ঘটেছিল তাদের সাথে বা এমন কি হয়েছিল সেই বাড়িটাতে, তার ঘটনায় কিন্তু আমরা আজকে সেই জিনিসটাই জানতে পারবো। তো আশা করি তোমাদের সবার এই ঘটনাটা খুব ভালো লাগবে। কে কোথা থেকে ঘটনাটা শুনছো চটপট জানিয়ে ফেলো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। কেমন লাগছে ঘটনা বা কী ধরনের ঘটনা শুনতে চাও, কোথা থেকে শুনছো সেগুলো কমেন্টে চটপট জানিয়ে ফেলো। আর তোমাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে বা তোমরা যদি এমন কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি, ফেসবুক আইডি বা ইনস্টাগ্রামের আইডিতে আমার সাথে যোগাযোগ করে তোমাদের সেই ঘটনাগুলো আমাকে পাঠাতে পারো, বা মেল আইডিতে তোমাদের ঘটনা লিখে আমাকে চটপট পাঠিয়ে দাও, বা তোমরা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারো সেগুলো। তবে ভয়েস রেকর্ড করে পাঠাতে গেলে একটা কোয়াইট প্লেসে গিয়ে, যেখানে আওয়াজটা একটু কম, সেখানে গিয়ে তোমরা রেকর্ড করে পাঠাতে পারো। তো তোমরা চটপট তোমাদের ঘটনা পাঠাও, এবং সেই ঘটনা না পাঠালে কিন্তু আমি ভালো ভালো এপিসোড বা ভালো ভালো কল রেকর্ডিং পডকাস্ট সেগুলো দিতে পারবো না। তো তোমাদের ঘটনাটা খুব দরকার, আর তোমাদের সাপোর্ট তোমরা যেমন করছো আশা করবো পরবর্তীকালেও পাবো তেমন সাপোর্ট। তো 1000টা সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আমরা আছি, চটপট সাবস্ক্রাইব করে 1000টা সাবস্ক্রাইবার করো। আর কিছু বলার নেই, তো বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি কিন্তু ঘটনাতে আসছি। হ্যালো ফাল্গুনীদি, কেমন আছো বলো? আমি তো ভালোই আছি, তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো তুমি বলছিলে যে তোমার সাথে নাকি একটা হরার এক্সপিরিয়েন্স ঘটেছে অনেক ছোটোবেলাতে, তুমি আমার সাথে যোগাযোগ করেছিলে। তো যেটুকু আমি শুনলাম সেটুকু শুনে আমার খুব ইন্টারেস্টিং মনে হলো, মানে কারোর বাড়িতে যে এই ধরনের কিছু ঘটতে পারে। আর আমি এর আগেও কয়েকটা ঘটনাতে শুনেছি, বা আমি নিজেও পডকাস্ট যেগুলোতে করেছি সেগুলোতে কিন্তু দেখা গেছে যে বাড়িতে, মানে কোনো নতুন বাড়ি কেনার সময় বা পুরনো বাড়ি কেনার সময় অনেক কিছু জিনিসপত্র দেখে কেনা উচিত। হ্যাঁ, 100 একদম। তো এবার সেই ব্যাপারগুলো নিয়েই আজকে তুমি ঘটনাটা আশা করি বলবে, যেটুকু আমি শুনেছি। তো আমি চাইবো যে কি ঘটেছিল তোমার সাথে তুমি ডিটেলসে আমাকে এবং আমার দর্শকদের সবাইকে বলো। নমস্কার। প্রথমেই আমি বলছি যে ওর এই ভৌতিক সত্য ঘটনাগুলো আমার খুব ভালো লাগে। আমি কয়েক সপ্তাহ ধরে শুনছি, সেতেই ইন্সপিরেশন হয়ে আমি ওর কাছে এই গল্পগুলো বলার জন্য ওর সাথে আমি যোগাযোগ করেছি। যাই হোক, প্রথমে আমরা ছিলাম দুর্গাপুরে। ছিলাম। তা দুর্গাপুরে আমরা যেখানে ছিলাম ভাড়া বাড়িতে ছিলাম। তো সেই জায়গাটা তো একটু বলি, একটু স্টেশন থেকে খুব একটা দূরে না, কাছাকাছি ছিল। তা ওখানে অনেক বছরই ভাড়া ছিলাম। তা ভাড়া থাকার পরে বাবা বলল যে আমরা দেখি যদি একটা ভেতর দিকে বাড়ি ঝাড়ি একটা কিনতে পারি তা সুবিধা হয়। তা তখন আমি অনেক 7-8 এরকমই পড়ি। আচ্ছা। তা আমরা 2 বোন, মা বাবা, আর আমাদের একটা জেঠু ছিল। জেঠু বিয়ে করেনি, যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকতাম, তাই জেঠু বলল ঠিক আছে, তোরা যখন বাড়ি ঝাড়ি কিনবি তোদের সাথে গিয়েই থাকবো। ঠিক আছে। তাই এবার বাড়িটা আমরা যেখানে বাড়ি কিনলাম সেই বাড়িটা একটু ভেতর দিকে ফাঁকা ফাঁকা জায়গা এরকম বাবা দেখে এসছে। বাবা বলল মাকে, মা বলল ঠিক আছে, ভাড়া থেকে তো আমরা মুক্তি পাবো, চলো, এখন বয়স হয়েছে আস্তে আস্তে। তাই বাড়িটা কিনলো। বাড়িটা ছিল 3 তলা। আচ্ছা। এবার বাড়িটা তো দেখলে এমনি বোঝা যায় না, কিন্তু বাড়িটা পুরনোই। যখন আমরা মানে বলছি মানে পরে বললেও হতো, যখন আমরা ভেতরে গেছি তখন বুঝতে পেরেছি বাড়িটা অনেকটাই পুরনো। যাই হোক, এবার আমরা এই বাড়ি থেকে বাড়ি ভাড়া দিয়ে ছেড়ে আমরা যখন ওই বাড়িতে গেলাম, এবার একটু বাড়িটার বর্ণনা দিই। যখন আমরা গেট দিয়ে ঢুকবো, বাড়িটার বাঁ দিকে একটা বড় আম গাছ আছে, একটু অনেকটাই বড় জায়গা নিয়ে আম গাছ আছে, সেখানে সুপুরি গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে। ওইগুলো পেরিয়ে তবে আমাদের ওই বাড়িটা। আচ্ছা, মানে প্রথমে ঢুকতে একটু বাগান টাইপের আছে, আর অনেকটা বড় জায়গা নিয়ে তো। আচ্ছা। অনেকটা ফাঁকা জায়গাও আছে। আর আমাদের বাড়ির অনেকটা পরে আবার বাড়ি, খুব যে কাছাকাছি যে বাড়ি ঘর সেরকম না। আচ্ছা।
যাই হোক আমরা ওইখানে এবার বাড়িটা 3তলা ছিল, কিন্তু আমরা প্রথমে দোতলার উপরে ঘর ওগুলো আমরা ব্যবহার করিনি। আমরা গিয়ে ওই একতলার নিচেই ছিলাম। আচ্ছা আর আমাদের যে ঘরটা একতলায় আমরা ছিলাম, নিচের তলায়, সেটা একটা বড় ডাইনিং প্লেস ছিল, বড় একটা হল ঘরের মতো ছিল। আর ওই পাশে 2টো ঘর, রান্নাঘর, পায়খানা বাথরুম, আর আর যে সিঁড়িটা ছিল একদম মাঝখান দিয়ে উঠে গিয়ে একদম 3তলার দিকে যাওয়া যায়, সিঁড়িটা ওরকমভাবে ছিল। আচ্ছা যাই হোক রীতিমতো আমরা ওখানে থাকতে শুরু করলাম। থাকার আমরা অনেক দিন পরেই বুঝতে পারি যে মনে হয় দোতলার উপরে কেউ একটু হাঁটাচলা করছে, কোনো জিনিস পড়ছে, অথচ দোতলা ঘর কিন্তু ফাঁকাই। একমাত্র 3তলার ঘরটা বলছে একটু, 3তলার ঘরে ওদের ওই যারা নাকি বাড়িওয়ালা ছিল, মানে যাদের বাড়ি ছিল আর কি, তাদের অনেক জিনিসপত্র ছিল, তাদের ওই চেয়ার টেবিল কিছু ওই টাং ফাং এসব ছিল। তা সে বললো আমরা এগুলো নেবো না, তোমরা যদি ব্যবহার করো তবে ব্যবহার করতে পারো। তা আমরা দোতলার ঘরটা ব্যবহার না, দোতলা ঘরেও ব্যবহার করিনি, আমরা 3তলার ওই ঘরেও যাইনি। আচ্ছা ঘরে কি আছে না আছে আমরা দেখিও নি। আচ্ছা তো হয়তো বাবা এসে একদিন দেখে গেছে ওনার সাথে, বাবাকে দেখালো দরজাটা খুলে যে এরকম এইসব জিনিসপত্র আছে, যে খুব যে আবর্জনা তা না, ওই টাং ফাং চেয়ার টেবিল কিছু ছিল ওরকম। তো বাবা বলে আমার তো ওগুলো দরকার নেই, তা থাকুক এরকম। তাই আমরা কিছু মাস ওই নিচের তলায় যখন থাকতে শুরু করলাম, তারপরে বাবা বললো যে এত বড় বাড়ি, আশেপাশে একটু ফাঁকা ফাঁকা, তাই যদি একটা আমরা ভাড়া পাই, নিচের তলাটা ভাড়া দিয়ে আমরা বরঞ্চ দোতলায় চলে যাই। আচ্ছা তা মা বললো ঠিক আছে। তবে জেঠু আসলো, জেঠু বললো ঠিক আছে তাহলে আমিও আসি, তোদের যখন 3তলা ঘর ফাঁকা আছে তা আমি এবার 3তলায় থাকবো আর তোরা দোতলায়, আর নিচের ওই ঘরটা তো ভাড়াই দেবে। তো ভাড়াটিয়ারা ভালোই ছিল। আমরা দোতলায় গেলাম, দোতলায় ওরকম ঘর, দুপাশে 2টো ঘর, আর এই পাশে একটা, আর পায়খানা বাথরুম রান্নাঘর যেরকম থাকে। আচ্ছা যে বাড়িটা কিনেছিল এই বাড়িটা কত বছরের পুরনো? ওটা ভালো, অনেক বছরই পুরনো। আমরা তো বাড়িতে ভেতরে যাওয়ার পরে বুঝলাম যে বাড়িটা অনেক বছরই পুরনো। এমনি রং টং করা ছিল দেখে বাইরে থেকে অত বোঝা যায় না, আচ্ছা কিন্তু বাড়িটা ভালোই পুরনো। আর এবার তারপরে আস্তে আস্তে আমরা যখন এবার জেঠু আসলো, আমরাও থাকতে শুরু করলাম। জেঠু আসলো, জেঠু এসে এবার 3তলার ঘরটা যে পরিষ্কার করবে, ওখানে চেয়ার টেবিল সব বের করে আমাদের ছাদে ওইখানে রেখে দিল। ওই ছাদটা আবার অনেকটা শেড দেওয়া ছিল যাতে জল টল আবার ওর মধ্যে না পড়ে। তাই টেবিলগুলো যেটুকু দরকার সেইটুকু রাখলো, আর একটা টাং ছিল। তা জেঠু বলে দেখি তো টাংটার ভেতরে কি আছে। জেঠু এবার টাংটা খুলে দেখে একটা ছবি, বড় বেশ কাঁচ দিয়ে বাঁধানো, বড় একটা মহিলার ছবি, বিবাহিত মহিলার ছবি। মহিলার ছবি? হ্যাঁ, মহিলার ছবি। মানে মৃত মহিলা কি? না, সেটা তো আমরা ওদের সাথে যোগাযোগ করিনি, সেটা আমরা জানিও না হয়তো। তবে চন্দন গলার মধ্যে লাগানো ছিল, যেরকম চন্দন দিয়ে সাজানো থাকে, তাহলে নিশ্চয়ই মৃতই হবে। আচ্ছা আচ্ছা তা সেটা ছবি একটা ছিল। তা আমরা যেইভাবে ছিল ওইভাবে টাংটা ধরে ওইভাবেই বাইরে রেখে দিয়েছি, মানে বাইরে মানে ছাদেই আর কি, 3তলার ছাদে রেখে দিয়েছি। আচ্ছা তাই এবার জেঠু ওখানে থাকতে শুরু করলো 3তলার, আমরাও থাকতে শুরু করলাম। তাই বেশ কিছুদিন, সপ্তাহখানেক থাকার পরে জেঠু অনুভব করছে, এটা জেঠু আর কি পরে বলেছে আমাদের গল্পটা, প্রথমে বলেনি। উনি সপ্তাহখানেক থাকার পরে জেঠু বুঝতে পারছে যে জেঠু হয়তো শুয়ে আছে, কিন্তু জেঠুর ঘরের মধ্যে চারিদিকে কি জানি মানে হাঁটছে। আচ্ছা হ্যাঁ, হাঁটছে। এবার জেঠু দেখ আমার গাটা কাটা কাটা দিচ্ছে। এবার জেঠু প্রথম কয়েকদিন কিছু বলেনি, তারপরে একদিন এসে বলছে যে আমরা এরকম চা খেতে খেতে জেঠু আমাদের সাথে চা খাচ্ছে, তাই জেঠু এসে বলছে যে এরকম আমি একটা কথা বলি, তোমরা কিন্তু কেউ ভয় টয় পেয়ে যেও না। তা বাবা বলছে কি আবার কথা বলবি? তাই জেঠু বলছে এরকম আমি শুয়ে থাকি না, তার কিছুক্ষণ পরে হয়তো চোখটা আমার একটু মানে লেগেছে, তখন মনে হয় কেউ মনে হয় আমার ঘরের মধ্যে কেউ পাইচারি করছে। যেমন হাতলে বোঝা যায় না, আমার ঘরে হাতলে আমি বুঝতে পারবো না, সেরকমই। এটা কখন, মানে রাতে? এটা না, রাতে। আচ্ছা হ্যাঁ, প্রথমে দুপুরে ওইসব বোঝা টোঝা যায়, মানে ওইসব বলেনি, রাতের বেলায় হাঁটছে। আচ্ছা এবার জেঠু যদি তাকাতো দেখতো না, কেউ ঘর তো পুরো লাইট জ্বালাতো, কেউ কিছু নেই, পুরো ফাঁকা যেরকম আছে সেরকমই। তা বাবা বলে না ওরকম তুই একা থাকিস তো, আর ওখানে জিনিসপত্র অনেক ছিল অনেক বছরের পুরানো, হয়তো সেই জন্য তোর কিছু মনে হচ্ছে। তাই যে বলে ঠিক আছে তাহলে হলে হতেও পারে। তারপরে এরকম তা আমরাও একদিন যে আমরা যখন নিচের তলায় থাকতে বললাম না যেরকম টুকটাক আওয়াজ হতো, মানে কেউ হাঁটতো, এরকম। তারপরে একদিন আবার আমার মাও একদিন এরকম
এরকম স্নান করতে গেছে। স্নান করতে যাওয়ার পরে এবার মা স্নান করতে যেই বেরোবে, কেউ মনে হলো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে। এবার মা বেরিয়েছে, বেরিয়ে বলে কে কে কে, কেউ কোনো আওয়াজ নাই, একদম সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে। মা পুরো দেখেছে যে কেউ একটা চলে গেল। আচ্ছা, তা মাও পেছন পেছন গেছে, পেছন পেছন গিয়ে দেখে মাও কেউ নেই, মা একদম 3 তলা পর্যন্তই গেছে। এবার আমাদের সিঁড়িটা বললাম না, একদম 3 তলা পর্যন্ত এদিক ওদিক করে একদম 3 তলায় উঠে গেছে। তাই মা এবার 3 তলায় গেছে, আর আমাদের 3 তলার যে ছাদের থেকে 3 তলা ঘরে উঠতে একটা জানলা আছে। তা মা দেখছে কে একটা ঘরের ভিতরে বসে আছে। তখন আমার জেঠু ছিল না কিন্তু আচ্ছা। ঘরে। তা মা বসে আছে, মা বসে এবার মা যেই দরজাটা খুলেছে গিয়ে ঘরের, দেখে ঘরের ভেতর কেউ নেই, পুরো ফাঁকা, কেউ নেই। না কেউ নেই। এবার মারও একটু ভয় লেগে গেল, হঠাৎ করে আমি পুরো দেখলাম 3 তলার উপরে কেউ উঠে গেল। হ্যাঁ, আর বাড়িতে তখন আমি ছিলাম, আমিও পড়তে ছিলাম, আর বাবাও ছিল না, জেঠুও ছিল না। যাই হোক, এবার মা নেমে এসছে, নেমে এসে আমাকে কিছু বলেনি, যেহেতু আমি তখন তো আমার বেশি বয়সটা ছিল না। তা মায়ের জন্য কিছু আমাকে বলেনি, যে তাই ভয় পেয়ে যাই। এটা তো দুপুরের দিকেই দেখেছে। হ্যাঁ, এটা দুপুরের দিকেই দেখেছে, আচ্ছা, দুপুরের দিকেই আচ্ছা। দেখেছে। তারপরে এবার বাবাও এরম আসলো। আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আমার এই 3 তলা ছাদের উপরে যেমন সিঁড়ি গিয়ে উঠতে একটা জানলা, আবার ওই পাশে একটা জানলা আছে, যেই জানলাটা দিয়ে ওই যে আম গাছটার কথা বললাম, ওইটা একটা ঘটনা আছে, পরে আমি আস্তে আস্তে বলছি। আচ্ছা, ওই আম গাছটা, ওই জানলাটা দিয়ে আম গাছটা দেখা যায়। আচ্ছা, ওই জানলা জানালে পুরো আম গাছটা, বা খাটের উপর বসলেও আম গাছটা পুরো দেখা যায়। মানে ওটা আচ্ছা। ঘরে জানলাটা। হ্যাঁ, ঘরের জানলাটা দিয়ে ওই যে গেটের মুখে যে বললাম না আম গাছ আছে একটা বড়, ওই আম গাছটা দেখা যায়। আচ্ছা, সেটার একটা ঘটনা আছে, বলছি পরে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার যাই হোক, এরকম তারপরে বাবা আসলো, বাবাকে ওরকম তারপরে বলা হলো। বাবা বলে হ্যাঁ, তোমারও ওরকম ভুল। তা মা বলে আমার কোনো ভুল না, আমি পুরো দেখেছি উঠে গেল। আমি বেরিয়েছি, ফট করে দেখলাম কে একটা উঠে গেল। আমি গিয়ে এখানে তো অন্য কারোর ওঠারও কোনো না 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 স্কোপ থাকে না, না কারণ অন্যের মানে যেখানে বাড়িতে নিচে না, দেওয়া রয়েছে। না, ওরা তো আমাদের ওপরে আসে না। আর আমাদের ওই বাড়িটা বললাম না অনেকটাই বড় জায়গা আছে সামনে, হ্যাঁ, তো ওরা সব ওই নিচেই, ওই জামা কাপড় যদি মেলতে চলতে হয় নিচেই থাকে, ওরা উপরে আসে না, আচ্ছা। ওরা নিচেই থাকে। আর যদি কেউ ঢুকতো অন্য কেউ, হ্যাঁ, তাহলে যদি ধরি, তাহলে হ্যাঁ। তাকে দেখা যেত। দেখা যেত। আর কে কে বললে তো সে দাঁড়াবেই, হ্যাঁ, আর সে তো ফট করে উঠে 2 তলা দিয়ে একদম 3 তলায় উঠে যাবেন, 1 তলা দিয়ে। তা যাই হোক, এরকম বাবাকেও বললো, বাবা বলে তো তাহলে তো একটু ভাবার, যেটু বললো আমিও তোরে বললাম না, তুই তো আমার কথা বিশ্বাস করলি না, দেখলি, তাহলে বৌদিও দেখেছে। তারপরে যাই হোক, বাবা বলে তাহলে এক কাজ করি, আমি আমার এক বন্ধু আছে, ওর সাথে আমি একটু ওই সব জ্যোতিষ চর্চা নিয়ে ইসে করে, তাহলে ওর সাথে আমি একটু আলোচনা করি, দেখি ও কী বলে। তারপরে যাই হোক, ও যথারীতি বাবা ওর সাথে কথা বলেছে। ও বললো ঠিক আছে, তাহলে একদিন যাব তোমার বাড়িতে। আচ্ছা, তারপরে ওই যে ওই কাকু আসলো, এসে তারপরে কাকু আমাদের পুরো বাড়িটা চারিদিকে ঘুরলো, ঘুরে দেখে একদম ওপরে গেল। ওপরে গিয়ে তারপরে বললো যে তাহলে এক কাজ করতো, তুমি 3টে শুকনো লঙ্কা নিয়ে আয়। এবার শুকনো লঙ্কা যে আনতে বললো, তা মা আবার গিয়ে 3টে শুকনো লঙ্কা নিয়ে আসলো, 5টা নিয়ে আসলো, বললো 3টে লাগবে আর 2টো রাখো, এটা আর লাগবে না। আচ্ছা, তারপরে গিয়ে ওই 3 তলার ঘরেই গেছি, আমরাও গেছি সবাই। 3 তলার ঘরে গিয়ে এবার একটা দেশলাই আনতে বললো, বা জেঠু দেশলাই দিল, দেশলাই দিয়ে এবার তো ওই শুকনো লঙ্কাটাকে পুড়িয়েছে, একটা কাগজের উপর নিয়ে পুড়িয়েছে। আচ্ছা, পোড়ানোর পরে শুকনো লঙ্কা পোড়ানোর সঙ্গে সঙ্গে গন্ধে মানে হাঁচি কাশি উঠে যায়। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করবে না, ওই 3টে লঙ্কা পোড়ানোর পরে কোনো গন্ধ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই। আমরা সবাই বসা সামনে। কিন্তু আমি তো শুনেছি যে শুকনো লঙ্কা পোড়ালে নাকি মানে একটা তো গন্ধ বেরোবে। হ্যাঁ, না, কোনো গন্ধ নেই। যেটা আমরা রান্না করি এমনি যদি কড়াইয়ের মধ্যে দিই, তাতেই কি গন্ধে আমার হাঁচি কাশি উঠে যায়। হ্যাঁ, কোনো গন্ধ টন্ধ কিছুই নেই, কিচ্ছু আমি নেই। এটাও অনেক জায়গায় হ্যাঁ। দেখেছি যে হ্যাঁ। মানে শুনেছি বা দেখেছি যে যেখানে বা যেই বাড়িতে হ্যাঁ। নেগেটিভ এনার্জি থাকে হ্যাঁ, সেখানে কিন্তু শুকনো লঙ্কা পোড়ালে কোনো রকম হ্যাঁ, হ্যাঁ, এইটা সেটাই কাকু বললো, আচ্ছা, যে বাবার যে বন্ধু এসছে সেও বললো আচ্ছা, যে তোমাদের এখানে কোনো একটা কিছু একটা কোনো আছে, নালে এরকম হতে পারে না। গন্ধ বেরোলে আমরা তো মানে ঘরের সবাই আমরা সামনেই বসা, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই। আচ্ছা, তখন কাকু বললো যে হ্যাঁ, তাহলে এক কাজ করো, এটা একদম ওরা যে যা দেখেছে সেটা ঠিকই, একটা ঘটনা এখানে ঘটেছে। হয়তো তোমরা যার থেকে বাড়ি কিনেছো সে তোমাদের কিছু বলেনি, সে হয়তো গোপন করে গেছে। হ্যাঁ, হয়তো বা সে জানে না, তার সাথে এরকম ঘটেছে, যে তোমাদের সাথে ঘটবে এরকম কোনো কথা নেই, তার সাথেও কিন্তু ঘটেছে।
সে পুরো চেপে তোমাদের কাছে বাড়িটা বিক্রি করেছে, আর তোমরাও বুঝতে পারোনি। আর বাড়িটা দেখেছো কতটা পুরানো, এটা বুঝতে পারছো তোমরা? আমাকে হ্যাঁ আমরা তো, তা বাবা বললো আমরা তো ভেতরে আসার পরে দেখেছি, কিন্তু এতটা এইভাবে তো আর থাকা হয়নি যে প্রথমে বাড়ি কিনবো কি থেকে। এবার বোঝা যাচ্ছে যে বাড়িটা অনেক পুরানোই। এবার ও বললো ঠিক আছে, আমারও তো গুরু আছে, আমি ওই গুরুর সাথে কথা বলি, সে তো আরও ভালো অনেক কিছু কালা জাদু ফাদু এইসব নিয়ে চর্চা করে, সে নিশ্চয়ই আরও বুঝতে পারবে। তারপরে বললো আমি যার সাথে কথা বলি। আর সে যাওয়ার সময় ওই কাকু বললো আমাদের তোদের বাড়ির এক কোণা থেকে আমাকে কিছু মাটি দিয়ে দে। তারপরে বাবা একটা ওই প্লাস্টিকে করে মাটি দিয়ে দিল, আর বললো যে কোনো রকম এইসব দেখলে কোনো কিছু করবে না, চুপচাপই থাকবে, কোনো আওয়াজ ফাওয়াজ কিছু দেবে না, কে আসছে কে গেল, কোনো কিছুই বলবে না, চুপচাপ থাকবে। আর ও তোমাদের কোনো ক্ষতি করার না, ক্ষতি করলে করে নিত যেই কয়দিন তোমরা এসছো। হ্যাঁ তোমরা তো মানে যে ঘটনাগুলো ঘটছে তার আগে তো তোমরা অনেকদিন ছিলে। হ্যাঁ কিন্তু আমাদের কিছু আমরা সেরকম কিছু ওই দেখতামই ওইটুকুই। কেউ হাঁটছে যেমন কাকু দেখেছে, মা দেখলো, কিন্তু ও আমাদের কোনো কিছু ইসে করতো না। হ্যাঁ তারপরে যাই হোক, এরকম একদিন আমারও যে বোন আবার এরকম একদিন এরকম স্নান করতে গিয়ে তোর বাড়ি দিয়ে বন্ধ করে তো বাথরুমে স্নান করছে, হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন ওর পেছনে দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে একটা অনুভব করা যায় আমার পেছনে কেউ দাঁড়ালে, কেউ হট করে মনে হয় কি কেউ এরকম করে তাকায়, হট করে মনে কেউ পেছনে দাঁড়িয়ে আছে। আচ্ছা এবার বোন বলে পেছন থেকে তাকিয়ে দেখে কেউ নেই, বোন তো তাড়াতাড়ি কল টল বন্ধ করে বাইরে বেরিয়ে এসছে, তার মানে আছে কিছু একটা। হ্যাঁ এবার বোনও ভয় পেয়ে গেছে, যে এরকম মানে টুকটাক এর সাথে তার সাথে। আমিও একদিন বলছি পড়তে বসেছি সন্ধ্যাবেলা, হঠাৎ করে আমি পড়ছি চোখটা আমার জানলায় গেছে, কে জানি পট করে সরে গেল। আচ্ছা মানে এরকম ঘটনা হচ্ছে, কিন্তু ও কিছু আমাদের করছে না, মানে হ্যাঁ যে ও বাড়িটাতে রয়েছে বা নিজে রয়েছে সেটা তোমাদেরকে বোঝাচ্ছে যে আমি বাড়িতে আর কি আছি বা ছিলাম বা কিছু একটা কিসে। তা আমাদের তারপরে ওই কাকু আবার কাকুর যে গুরু তাকে বললো, কাকু গুরু বললো ঠিক আছে। ওই গুরু একদিন আসলো, ও গুরুদেব এসে বললো সব কিছু দেখলো দেখে টেকে বললো ঠিক আছে, আমি একটা ভালো দিন দেখে আমি বাড়িতে যাই, সব কিছু দেখে আমি একটা দিন বলবো, সেই দিন এসে একটা যজ্ঞ করতে হবে। আচ্ছা একটা যজ্ঞ করতে হবে, যজ্ঞ না করলে এটার কোনো সুরাহা হবে না। আচ্ছা তারপরে সেই যাই হোক একদিন ওরকম আসলো, এসে যজ্ঞের একটা টাইম যেই দিন বললো সেই দিন সে আসলো। আসার পরে যজ্ঞ শুরু করবো, 3 তলা ওই জেঠু করেই করেছে। আচ্ছা আর আমাদের বলেছে সবাই দোতলায় থাকতে, কেউ তোর আগে। আর আমাদের যে ভাড়াটিয়া ছিল ওরাও আমাদের সাথে ওই দোতলায় চলে আসলো। ওরা সব তোমাদের সাথে যে ভাড়াটিয়া থাকতো, যাদের ভাড়া দিয়েছে তাদের সাথে এমন কিছু ঘটেনি? না ওরাও এরকম, ওরাও সাথে ঘটেনি সেটা বললে ভুল হবে, ওদের সাথেও ঘটেছে ওরকমই। হয়তো ওরা শুয়ে আছে, ওই উপরে আওয়াজ কেউ হাঁটছে এরকম শুনছে। মানে তোমাদের আমরা যেরকম শুনতাম যে কেউ হাঁটছে, কেউ বুঝতে পারতাম উপরে কেউ হাঁটছে, ওরাও এরকম নিচের তলায় শুয়ে থাকতো, মানে আমাদের উপরে কেউ হাঁটছে ওরা আওয়াজ। মানে তোমরা যে তলায় থাকতে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওরাও এরকম হাঁটার আওয়াজই পেয়েছে। এরকম আর কিছু দেখেনি, কিন্তু এরকম হাঁটতো। আচ্ছা মানে বেশিরভাগ ঘটনাটা দোতলায় আর 3 তলায়? 3 তলাটা দোতলায় ঘট, একতলায় ওরা এমনি কিছু দেখেনি সেরকম কিছু। আচ্ছা তারপরে যাই হোক ওই গুরুদেব তো বললো যে এরকম যজ্ঞের একটা দিন দিল করার জন্য। তারপরে সেই ওই যতদিন সময় হলো ওই গুরুদেব আসলো, ওপরে যজ্ঞ করার জন্য সব ব্যবস্থা করা হলো। আর আমাদের সব দোতলার ওই ভাড়াটিয়া আমরা সব দোতলায় আমাদের জানলা দরজা সব বন্ধ করে বললো যতক্ষণ আমি না ইচ্ছে করবো ততক্ষণ তোমরা দরজা জানলা কেউ খুলবে না, আমরা উপর থেকে না। আর উপরে ছিল আমার বাবা ছিল, জেঠু ছিল, আর ওই কাকু আর ওই গুরুদেব। আচ্ছা এরাই ওই যজ্ঞটা শুরু করলো। যজ্ঞটা শুরু করার পরে যজ্ঞ তো যথারীতি হতে কোনো সময় আগুনটা ধাও করে উঠছে ওপর দিকে, মানে ওরা ভয় পেয়ে যাচ্ছে। কোনো সময় আগুনটা যেরকমভাবে যজ্ঞ হয় সেরকম হচ্ছে, কিন্তু ধাও করে উপরে আগুনটা উঠে গেলে তা একটা ভয়ের ব্যাপার। এটা পরে আর কি শুনেছি, তখন তো আর জানি না কি হচ্ছে ওপরে। আর ওই যে জানলাটা দিয়ে যে আম গাছটা দেখা যেত বললাম না, যে ওইটার একটা ঘটনা আমরা পরে ওই গুরুদেবের থেকে জেনেছি।
ওই জানলাটা খোলা রেখেছি। ওই জানলাটা খোলা রেখে এমনভাবে বসেছে যাতে ওই জানলাটা দিয়ে ওই আম গাছটা দেখা যায়। আচ্ছা হ্যাঁ, তার যোগ্য হওয়ার পরে এবার গুরুদেব বললো তাহলে তোমরা এক কাজ করো, ওই কাকুকে আর ওই যে যে আমার জেঠুকে বললো তোমরা ওই আম গাছের গোড়ায় যাও, আম গাছের গোড়ায় গিয়ে শাবল দিয়ে আম গাছের গোড়াটা করো। হ্যাঁ, তারপরে বললো কেন, বলে কেন পরে বলবো, ওখানে যাও খোঁড়ো, গিয়ে জিনিস পাবে। জিনিস পাবে? হ্যাঁ, তো আচ্ছা কি জিনিস পাবে সেটা যাওয়ার পরে সেটা বুঝতে পেরেছি। তারপরে ওইখানে যাওয়ার পরে আর এই যদি আর একটা কথা বলি, বলতে ভুল হয়ে গেছে, ওই যে যে ছবিটা, ওই যে ছবিটা তার কিছুদিন আগেই যে টাঙ্গের ভেতরে ছিল, আমরা যখন আবার ওই যে কাকু যা এসে সব বাড়িঘর দেখলো না, তারপর ওই টাং ফাং ওগুলো সব খুলেছে যে দেখে ওদের পুরানো কি জিনিস ছিল। তারপরে কাকু ওই ছবিটা বের করেছে। আচ্ছা তা কাকু বের করে ছবিটা জিজ্ঞাসা করছে এটা কার ছবি, তা বললো যে এটা এরকম যারা আগে ছিল ওদেরই ছবি এর মধ্যে ছিল, এখন এটা ওদের ছবি না যার বাড়িওয়ালা ছিল তাদের ছবি আমরা বলতে পারবো না। আচ্ছা ওরা তো আমাদের তখন বলেনি যে এরকম ছবি টবি ভেতরে আছে, আমরা তো এগুলো জানি না। তা কাকু বলে ঠিক আছে, তাহলে এই ছবিটা যেদিন এই যজ্ঞ হবে সেদিন এই ছবিটা ওই সামনে এনে রেখেছে। বুঝলি, সামনে এনে রেখেছে। তারপরে ওই যখন যজ্ঞ করছে না, ওই যজ্ঞ হচ্ছে আর ওই কাচের ওই ছবিটা চিচির চিচির করে আওয়াজ হচ্ছে। কেন? হ্যাঁ, এটা তো সেটা তো একমাত্র ওই গুরুদেবী বলতে পারবে। নিশ্চয় ওর মধ্যে কিছু একটা ওই ছবিটার ওই মহিলার কোনো একটা ঘটনা আছে, নাহলে তো ওইটা চিরচির ধরবে না। আর যজ্ঞ যত হচ্ছে যত চিরচির করছে, আর ছবিটা কিন্তু অনেকটাই বড় কাজ দিয়ে করা। মানে যখন যজ্ঞটা হচ্ছে তখন ছবিটাতে চির ধরছে? হ্যাঁ, চির ধরছে আস্তে আস্তে, মানে ভাঙার মতো। এবার তো ওই ছবিটা একটা পাশে রাখা আছে, যজ্ঞটার পাশে রাখা আছে। হ্যাঁ, চির ধরছে। এবার যতই মানে মানে বিষয় হচ্ছে মন্ত্র পড়ছে ততই চির ধরছে, যতই চিরে। তারপরে হঠাৎ করে এগুলো আমরা পরে শুনেছি আর কি বাবা জেঠুর থেকে, পুরো চির ধরে পুরো টুকরো টুকরো হয়ে গেল কাজটা, মানে পুরো একদম টুকরো টুকরো হয়ে গেল, একদম চৌচির হয়ে গেল। মানে ওই কাচের বড় বড় টুকরো না, চিচি চিচি একদম পুরো ভেঙে একদম পুরো ইয়ে হয়ে গেল। তার মানে আমি এই ধরনের এরা না না আমরা হ্যাঁ কিছু হয়। হ্যাঁ, তখন ওই গুরুদেব বলল যে এই ঘটনা এর সাথে কোনো একটা যোগাযোগ আছে, ওই যে তোমরা যারা দেখতে পাচ্ছ এই সেই মহিলা। আচ্ছা হ্যাঁ, এই সেই মহিলা। তারপর যাই হোক এটা বললাম। এবারে যে ওই যে মাটিটা খুঁড়তে বললো আম গাছের গোড়ায়, ওখানে খোঁড়ার পরে অনেকটা খুঁড়ছে তারপরে এরকম হাড় পেয়েছে, একটা মানে খুলি আর এই যে হাতে পায়ের হাড় পেয়েছে আম গাছের তলা থেকে। আম গাছের তলা থেকে। হ্যাঁ, বললাম না যে ওই জানলাটা থেকে ওই যে আম গাছটা দেখা যেত। আর একটা পুঁটলি পেয়েছে লাল কাপড় দিয়ে, অনেক বছরের কাপড়ের লাল ছিঁড়ে গেলেও তো বোঝা যায় ওই ভেতরে মানে এরকম মাংসের দলা দলা পচে গন্ধ বেরিয়ে গেছে সেরকম। আর ওখানে হাড় পেয়েছে, বুঝলি। একটা জিনিস আমি এখানে মানে এই কথাটা শুনে এখন মনে হচ্ছে যে মাংস তো অনেক বছর থাকলে পচে যায়, কিন্তু লাল কাপড়ের ভেতর যে তুমি বললে যে মাংস ছিল, মানে সেটা পচেনি? না, পচেনি, কিন্তু পচেছে ও, কিন্তু সেরকম না যে একটা মাংসটা বোঝা যাচ্ছে এরকম। আচ্ছা, এত দুর্গন্ধ, মানে ওরা বলে ওখান থেকে মানে খোঁড়ার পরেই গন্ধ। যখন খুলিটা বের করেছে এই পাশ দিয়ে অনেকটাই জায়গা খুঁড়েছে, আর ওটা ছিল পাশে, আর মাথার কুলি ফুলি এই পাশে ছিল। আচ্ছা, বুঝলি, সব বের করেছে। তারপরে গুরুদেব বললো যে ঠিক আছে ওগুলো ওখানেই রাখো, আমি আসছি। আর আমাদের যে কজন ছিলাম সেই কজনের সবার জন্য একটা করে তো মাদুলি তৈরি করে দিয়েছে। ওই ভাড়াটিয়ারা ছিল 3-4 জন, ওরা যে 3 জন থাকতো, আমি, আমার বোন, আমার ওই জেঠু, বাবা, মা, সবার জন্য একটা করে মাদুলি করেছে। আচ্ছা, করার পরে এবার বলেছে এই মাদুলিটা সবাইরে 9 দিন পরে থাকতে হবে। 9 দিনের মাথায় যতই ঘটনা ঘটুক, আর ওই যে 3 তলার যে ঘরটা ওইটাকে বন্ধ করে দিয়ে গেল, ওইটা 9 দিন আর কেউ খুলতে পারবে না। আচ্ছা, ওই ঘরটা। আচ্ছা, আর ওই ঘরে কেউ যাবেও না। যে জেঠু শুতো, জেঠুকে বললো তোমরা ওদের সাথে শোবে, আর এই 9 দিন ওই ঘরের ভেতরে কেউ যাবে না, কোনো রকম আওয়াজ পেলে কিছু পেলে কোনো রকম তোমরা শব্দ করবে না। আর এই তাবিজ যার যার হাতে শেষে বেঁধে পেল, সবার হাতে বাঁধো, সবার বা হাতে বাঁধো। আর ওই
গঙ্গার জলের মধ্যে মন্ত্র পড়ে আমাদের সবার মাথায় ছিটিয়ে দিল। আর এবার বাড়ির বাইরে বেরিয়ে আসলো উনি। আচ্ছা, বাইরে বেরিয়ে এসে বাড়ির চারিদিকে, বাড়িটা কিন্তু অনেকটাই বড়, 3 তলা বাড়ি, বললাম না ঘরগুলো বড় বড়, অনেকটা জায়গা নিয়ে, পুরো জায়গা যতটা আমাদের ছিল ওই জায়গায় ওই গিয়ে সব পুরো গঙ্গার জল যা যা ওনার মন্ত্র পড়া পুরো এরকম করে 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 পুরো বাড়িটা চারিদিকে, জমিটার আমাদের বাউন্ডারি দেওয়া তো, বাউন্ডারি চারিদিকে এই পাশ থেকে ঘুরে 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 একদম ওই আম গাছের ওইখানে গেল। আচ্ছা, আম গাছের ওখানে গিয়ে আর লাল সুতো দিয়ে পুরো গাছটাকে পুরো ওই কঙ্কাল টঙ্কাল যা যা পেয়েছে সেগুলোকে একটু বাইরের দিকে রাখলো, রেখে আম গাছটার গোড়ার দিকে মানে অনেকগুলো সুতো, লাল সুতো পুরো আম গাছের গোড়াটাকে চারিদিকে অনেকক্ষণ অনেক প্যাচ দিয়ে 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 পুরো করে তারপরে যে ওই তোর গঙ্গার জল এসব দিয়ে ছিটিয়ে ফিটিয়ে ওখানে ঠাকুর, ওখানে ওই যে গুরুদেব ওখানে বসলো, বসে তারপরে সেই যে কঙ্কাল যা যা ওগুলো পাওয়া গেছে সব ওগুলোরেও গঙ্গার জল দিয়ে মন্ত্রটন্ত্র পুড়ে ওগুলো যে ইসে করে উনি একটা বড় কাপড় নিয়ে এসেছিল, মধ্যে উনি ওই হাড় মাংস টাংস যা যা ওই গোড়া আম গাছের গোড়ার থেকে যা যা পেয়েছিল সবগুলো ওই একটা কাপড়ের মধ্যে বেঁধে উনি ওগুলো নিয়ে গেল। আর বললো 9 দিন এরকম আমাদের বাড়ি থেকে কাউকে বেরোতে না। আর ওই ঘরের ওপরের ঘরটা তো বললো 9 দিনের জন্য পুরো বন্ধ করে দিল। আর ওই ছবিটা ওখানে রেখে দিল, ওই যে বললো ছবিটা ওখানে থাকো। আচ্ছা, ছবিটা ঘরে? হ্যাঁ, ছবিটা ঘরেই ছিল। 9 দিন যাতে আমরা কেউ না বেরোই ওইভাবে থাকে। কিন্তু উনি যাওয়ার পরে 9 দিনের মধ্যেও কিন্তু আমাদের মধ্যে আমরা অনেক কিছুই ঘটনা দেখেছি। আচ্ছা, যেরকম হেঁটে চলে যাচ্ছে, হট করে জিনিস পড়ে যাচ্ছে, হট করে দেখলাম জানলা থেকে কেউ, তখন আরো বেশি শুরু হলো 9 দিনে। 9 দিনের মধ্যে 9 দিনের মধ্যে এরকম ঘটনা ঘটতেই চলেছে। কিন্তু আমরা কোনো জানলা দরজা কিছুই খুলি নাই, মানে চারিদিকে আমরা ঘরের থেকে বেরোইনি, যা করার আমরা ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করেই ছিলাম। 9 দিন কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আমাদের তো বাচ্চা গেলে এখন এগুলো করতেই হবে, কিছু করার নেই। কিন্তু 9 দিনের পর থেকে আমরা আর ওইসব আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তারপরে আমরা ওই যে আমাদের বললাম না বাড়ি থেকে বাড়িগুলো একটু ভেতরে সব দূরে দূরে, তা আমরা এই ঘটনা হয়ে যাওয়ার পরে, এই কাজ টাজ হয়ে যাওয়ার পরে আমরা একজনের সাথে ওই দিকে ভেতর দিকে থাকে, এরকম যাওয়ার সময় বাবার সাথে দেখা হয়েছে, বলে আপনাদের বাড়িতে এরকম শুনলাম। তখন বললো হ্যাঁ, আপনারা তো জানেন না, এই বাড়ি যে কিনেছিল সে না, তার আগে যার বাড়ি ছিল, আচ্ছা, সে যে ভদ্রলোক ছিল, সেই ভদ্রলোক এই কালা জাদু এসব করতো। হ্যাঁ, সে কি করেছে, সে তার ওই বউ আর বাচ্চার সাথে এই কালা জাদু করে তাদেরকে ওই মানে কালা জাদু করে মেরে ঠেরে তারপরে ওই করে ওই যে আম গাছের গোড়ায় ওদেরকে পুঁতে রেখেছিল। ওই বাচ্চাটার মাংস, বললাম না পচা গন্ধ, হাড় ফাড় ওই আম গাছের গোড়ার মধ্যে পুঁতে রেখেছিল। আচ্ছা, তো পরবর্তীকালে যারা বাড়ি কিনেছে তারাও এইসব জানে না। আর যে বললো যে এরকম একটা মহিলার ছবি ছিল, ওই বলে ওই মহিলাটা ওনার বউ, যে প্রথম যার বাড়ি ছিল, বুঝলি। তারপরে বললো যে আপনারা তো আমাদের আশেপাশে কাউরে জিজ্ঞাসাও করেননি বাড়িটা নেবে কিনা, আমরা তো অতটা বাবা বুঝতে পারিনি। হ্যাঁ সেটাই হচ্ছে, হ্যাঁ অন্য জায়গায় প্রথমবার, হ্যাঁ ভেবেছে একটু বাড়িটা কমের মধ্যেই পেয়েছিল, ভেবেছে পেয়েছি যখন। আর আশেপাশে তো লোকজন আমরা থাকতে থাকতে তো অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমরা দুর্গাপুরের স্টেশনের একটু কাছে ছিলাম, ওইটা একটু ভেতরে, কিন্তু আমরা তো এলাকারই লোক, তাই না। সেই জন্য বাবা বললো আর অত কিসে করে লাভ কি, যেন বাবা কাউরে জিজ্ঞাসা করেনি। এই জন্য যাই হোক, এখন আপাতত আমরা তারপরে ছিলাম কয়েক বছর, কিন্তু এখন তো আপাতত আমরা ওই বাড়িটা পরবর্তীকালে বিক্রি করে দিয়ে আমরা কলকাতায় চলে এসেছি। আচ্ছা, এখনো কি হয় না? এখনো হয় কিনা সেটা তো আর বলতে পারবো না, আশা করি হবে না, কারণ আমাদের যে ওই কাকু যারে এনেছিল যে গুরুদেব, সে তো সব ঠিকঠাক করেই দিয়েছে। কিন্তু আমাদের সাথে যখন ঘটনাটা ঘটলো আমাদের কিন্তু খুব ভয়ই লেগেছিল। হ্যাঁ, এটা ভয়ে এখন তারপরে বাড়ি ঘরে সেরকম আশেপাশের লোকজন তো অনেকটাই ভেতরে, যে আমরা চিৎকার দিয়ে কাউকে ডাকবো আসার মতো ওরকম পরিবেশ ছিল না। হ্যাঁ, এখন আমরা যেখানে থাকি সেরকম, যেমন একটা কেউ চিৎকার দিলে দৌড়ে চলে আসে, ওখানে ওরকম পরিস্থিতি ছিল। আর তখন তো অনেকটাই ছোট ছিলাম, তো এখন জানি না সে কি আছে। যাই হোক, তার আত্মার শান্তি কামনা আমরা করি, যাতে তার আত্মার শান্তি, ওই গুরুদেব না আসলে তার আত্মারও কোনো গতি হতো না। এইভাবেই সে ঘুরে বেড়াতো,
আর আমরাও তো প্রথমে অত বুঝতে পারিনি, বাবাও বললো যে না এটা হয়তো তোদের ভুল, কিন্তু ভুল তো আমাদের ছিল না। যাই হোক, ওই গুরুদেব এসে আমাদের সব কিছু করে দিয়ে গেল। তারপরে আমরা আস্তে আস্তে মোটামুটি ভালো ছিলাম, তাও কয়েক বছর ছিলাম। তারপরে বাবাও বিয়ে হয়ে গেল, আমারও বিয়ে ঠিক হয়ে গেল, আমরাও কলকাতা চলে আসলাম আর কি। যাই হোক এইভাবে, কিন্তু জিনিসটা খুবই মানে ভয়েরই ছিল। হ্যাঁ, ওখানে যারা থাকে সামনে তারা বুঝতে পারে কি ভয়ঙ্কর, আর যারা গল্প শুনছে তার যতটা তাদের হবে, যারা ওখানে উপস্থিত ছিল তাদের আরো বেশি মানে অবশ্যই। আর এটা একদিক থেকে ভালো যে হ্যাঁ। তোমরা এই ঘটনাগুলো ঘটার কিছুদিনের মধ্যে আমরা কাজটা করেছি, না হলে হয়তো পরে তোমাদের ক্ষতি হতে পারতো। কারণ যেটা শুনছি সেটা শুনে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর কোনো কালো জাদুই করা হয়েছে বা কোনো কিছু চালনাও করা হতে পারে। সে ওই যে ভদ্রলোক ছিল প্রথমে, সে কালো জাদু নিয়ে এগুলো গবেষণা করতো। আচ্ছা, ওই গবেষণা করতে করতে বলে ওই বউয়ের ওপর বাচ্চার উপর করেছে। আমরা তো এখনো শুনতে পাই, এখনো পেপারে আমরা শুনতে পাই কালা জাদু ওই করে সেই করে। তো সেরকমই উনি ওনার বউয়ের ওপর বাচ্চার উপর করেছে। আর করে ওই আম গাছের গোড়াটা, যার জন্য আম গাছটা মনে হয় ওনারই লাগানো, তাহলে ওই জানলা দিয়ে ওই আম গাছটা দেখা যায়। আমাদের যে গুরুদেব যখন যজ্ঞটা করলো, ওই আম গাছের ওই জানলাটা কিন্তু খোলা ছিল। গুরুদেব বলে জানলা খোলা থাকবে, এই জানলা থেকে ওই আম গাছটা যাতে দেখা যায়। তা সেইভাবেই ওই উনি মন্ত্রতন্ত্র ওইভাবেই পড়েছে। পরে তো দেখলাম সত্যি ওইভাবেই গাছটা পোতা, যাতে এই জানলা থেকে দেখা যায়। নিশ্চয়ই ঘটনা একটা, কারণ এই ব্যাপারগুলোতে কি হয়, এই ব্যাপারগুলোতে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কানেক্ট থাকে। মানে হয়তো এরকমই ছিল কালো জাদুটা, যে ওই ঘরটার থেকে আম গাছটা দেখা যেতে হবে বা আম গাছ ওখানে একটা থাকতে হবে, না হলে আম গাছের তলাতেই কেন পুঁতবে, না হলে তো অন্য জায়গাতেও পুঁততে পারতো। তাই আমি এর আগেও একটা এপিসোড মানে ঘটনা শুনেছি, সেটা আমার চ্যানেলেও আছে। তো এরকম মানে কি, সেখানেও তারা নতুন বাড়ি যখন কেনে তখন সেখানেও মানে কারোর এন্টিটি উপস্থিতি এগুলো বোঝা গেছে। তবে আমি এটুকুই বলবো যে কারোর কোনো নতুন বাড়ি, ফ্ল্যাট বা পুরোনো বাড়ি কেনার আগে এগুলো একটু দেখে নেওয়া উচিত। অবশ্যই এটা দেখে নেওয়া। আমরা হয়তো বিশ্বাস করি না কালো জাদু, কিন্তু যখন যার সাথে ঘটনাটা ঘটে তখন তারাই বুঝতে পারে যে না, কিছু একটা আছে। অবশ্যই কিছু একটা না থাকলে তো এত বড় ঘটনা ঘটতে পারে না। আমরা ভাবি বাড়ি ঘর নতুন কিনবো, আবার এগুলো করার কি আছে, তা আমরাও কি কোনোদিন ভেবেছি আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে? সেটাই, কারোর মাথাতেই আসে না যে আমি পুরো ফাঁকা জমি কিনবো, কেন আমি এসব দেখবো, আমি নতুন ওই ফাঁকা জমির উপর বাড়ি করব, এসব করার। কিন্তু ঘটনা কপালে যদি থাকে সব রকম ভাবেই ঘটতে পারে। এখন আমাদের কপালে ছিল, নাহলে আমরা যত বছর ভাড়া ছিলাম দুর্গাপুরে আমাদের সাথে তো এরকম ঘটনা ঘটেনি। তোমরা এখন কলকাতাতে আসবে? হ্যাঁ, আমরা না কিছু, তারপরে থেকে আমাদের সাথে আর কিছু ঘটনা এখন যারা থাকে তাদের সাথেও আশা করি হবে না, কারণ গুরুদেবটা সব কিছু ইসে করে দিয়ে তার আত্মার শান্তি কামনা করে গেছে। তবে এখন ঘটনাটা মানে আমার শুনে খুব ইন্টারেস্টিং লাগলো, ভালো লাগলো। মানে ভালো লাগার থেকে যে ভয় লাগলো, আর যাকে হত্যা করা হয়েছিল তার জন্য খারাপও লাগছে যে এই ধরনের ঘটনা ঘটেছে তার সাথে। আশা করি আমার দর্শকদেরও ভালো লাগবে যারা শুনছো। তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। আর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে তোমার এই ঘটনাটা শেয়ার করলে। আর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এই সুযোগটা দিয়েছো গল্পটা বলার জন্য। তুমিও ভালো থেকো, অবশ্যই থেকো। আশা করি তোমার সাথে পরে রেকর্ডিং করতে পারবো। 100 বার আবার দেখা হবে। আর আমি আশা করি আবারও আমি তোমাকে আরো কিছু ভালো গল্প, সত্য ঘটনা, ভয়ঙ্কর বলতে পারবো। অবশ্যই, ঠিক আছে, ভালো থেকো। তুমি অনেক অনেক দূর এগিয়ে যাও। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমাকে শুভকামনা রইল তোমার জন্য। তো চলো আজকে তাহলে এতটাই রাখছি, তাহলে টাটা, বাই। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ঘটনাটা তোমাদের? আশা করি ভালো লাগবে। তো কেমন লাগলো এটা কমেন্ট করে জানাও। আর তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হলো ঘটনাটা শুনে, যে তোমরা কতটা ভয় পেলে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কী ধরনের ঘটনা শুনতে চাও আমাকে জানাতে পারো, আমি সেই রকম চেষ্টা করব তোমাদেরকে ঘটনা দেওয়ার। আর এরপরে আমি একটা চেষ্টা করছি যে ক্রাইম রিলেটেড যদি একটা কোনো ভিডিও দেওয়া যায় বা তোমরা কি শুনবে কিনা সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও।
তাহলে আমি ক্রাইম রিলেটেড কোনো ভিডিও করব, আর না হয়তো যেরকম কল রেকর্ডিং বা পডকাস্ট বা সত্যি ঘটনা বলছি সেরকমই করব। আর তোমরা কি শুনতে চাও? আমি ভাবছিলাম যে যদি কারোর ব্যাক স্টোরি বা এই যে অ্যানাবেল ডল বা বিভিন্ন যে আরবান লেজেন্ড বা বিভিন্ন যে ঘোষলি অবজেক্টগুলো থাকে, সেই অবজেক্টের পেছনে যে ব্যাক স্টোরিটা থাকে বা সেগুলোর যে ইনসিডেন্টসগুলো থাকে, সেগুলো নিয়ে একটা ভিডিও করে যদি তোমাদেরকে আমি দেখাই বা তোমাদেরকে শোনাই, তাহলে কি তোমরা দেখবে বা শুনবে, বা তোমরা কি সেই রকম ভিডিও দেখতে চাও? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই ধরনের একটা সিরিজ আনবো। আরও নতুন নতুন অনেক কাজ করতে চাইছি, তবে তোমাদের সাপোর্টটা এবং তোমাদের ভালো লাগাটা খুব দরকার। তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যে তোমরা শুনতে চাও কি না। আর যদি চ্যানেলে নতুন হও, চটপট সাবস্ক্রাইব করো। তোমাদের ঘটনা যদি থেকে থাকে বা তোমাদের শোনা কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাকে পাঠাও। পাঠানোর জন্য সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে রয়েছে, মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি সব রয়েছে, সেখানে আমাকে চটপট খুব সহজে জানিয়ে ফেলো। আর তো কিছু বলার নেই, আমরা কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো, আর তোমাদের ফ্রেন্ড সার্কেল, পরিবার পরিজন সবার মধ্যে ঘটনাগুলো বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও শুনতে পায়। আর চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক এপিসোড বা ঘোষলি কল রেকর্ডিং বা হরর কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই।